আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আজকে প্রধান আলোচ্য বিষয় হলো কৃষিতে প্রযুক্তির উত্তরণ, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন এগ্রিকালচার। কৃষিতে প্রযুক্তির উত্তরণ বলতে কৃষিকাজে কখন থেকে প্রযুক্তির ব্যবহার শুরু হয় সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার প্রাচীন যুগ থেকে চলে আসছে। সর্বপ্রথম মেসোপটেমিয়া সভ্যতায় কৃষিতে আধুনিক প্রযুক্তি বলতে লাঙ্গলের ব্যবহার করা হয়ে থাকে। তার পরবর্তীতে মিশরীয় সভ্যতায় জলসেচের জন্য কপিকলের সাহায্য নেওয়া হয়ে থাকে এবং ছোট ছোট অন্যান্য কৃষি যন্ত্রপাতি যেমন কাস্তে, হাতুড়ি, কোদাল, খুরপি, এই সমস্ত ছোট ছোট যন্ত্রগুলো তার পরবর্তীতে ব্যবহার শুরু হয়। সাধারণত প্রাচীন যুগে এই বড় ধরনের যন্ত্রপাতিগুলো প্রচুর ভার বহনকারী পশু শক্তির দ্বারা সেগুলোকে কাজে লাগানো হতো, সেই যন্ত্রপাতিকে। কিন্তু বর্তমান যুগে এই যন্ত্রপাতিগুলোকে মেশিনের সাহায্যে, মোটরের সাহায্যে কি করা হয়, কাজে লাগানো হচ্ছে। তাহলে দেখো, এই যে জমি তৈরি করা, মানে কৃষিকাজের জন্য জমি তৈরি করা থেকে, যেমন কি জমি তৈরি করার জন্য চাষবাস করা, লাঙল দিয়ে চাষ করা, তারপরে সিড বেড তৈরি করা, তারপরে তোমার নিড়ানি, তারপরে তোমার জলসেচ, এই সমস্ত প্রভৃতি যে পদ্ধতিগুলো সেগুলো কি বর্তমানে আধুনিক প্রযুক্তি অর্থাৎ যন্ত্রপাতির সাহায্যে করা হচ্ছে। এবার দেখো, কৃষি প্রণালীর পার্থক্য, প্রযুক্তির সম্পর্ক। পৃথিবীর সমস্ত কৃষি প্রণালীকে প্রথম দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি প্রথাগত কৃষি, আর একটা হলো আধুনিক কৃষি। তাহলে সমস্ত কৃষি পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রথাগত অর্থাৎ ট্র্যাডিশনাল, আর একটা হচ্ছে তোমার আধুনিক অর্থাৎ মডার্ন এগ্রিকালচার। এবার দেখো, প্রথাগত কৃষি কি? প্রথাগত কৃষি হলো প্রকৃতপক্ষে জীবন ধারণ কৃষি প্রণালী। অর্থাৎ সাধারণত প্রথাগত কৃষিতে আমরা কি করি, নিজেদের চাহিদা পূরণের জন্য, আমাদের যতটুকু চাহিদা রয়েছে, কিসের জন্য, আমাদের খিদা মেটানোর জন্য, এই খিদা মেটানোর জন্য যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা উৎপাদন করি। এটা হচ্ছে তোমার জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বা জীবন ধারণ ভিত্তিক। অর্থাৎ প্রথাগত কৃষিতে শুধুমাত্র কৃষির উপর নিজের চাহিদা পূরণটা হচ্ছে মূল লক্ষ্য। এর অন্তর্গত কৃষি ব্যবস্থাগুলো, এই যে প্রথাগত কৃষি ব্যবস্থা, যে অন্তর্গত কৃষি ব্যবস্থাগুলি হলো, সেটা হচ্ছে স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি, যে প্রাচীন সমাজে যে ওই যে বন জঙ্গল পুড়িয়ে সেখানে জমি তৈরি করা হতো, তারপরে কৃষিকাজ করা হতো, যখন সেখানকার উর্বরতা নষ্ট হয়ে গেলে তখন সেখান থেকে সেই গোষ্ঠী বা সম্প্রদায় অন্য কোথাও গিয়ে আবার সেখানে বন জঙ্গল পুড়িয়ে যে কৃষি ব্যবস্থা প্রচলিত ছিল, সেটাই হচ্ছে স্থানান্তর কৃষি অর্থাৎ ভ্রাম্যমান কৃষি। তারপরে স্থায়ী কৃষি বা আদিম জীবন ধারণ কৃষি। এটা কি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পুরনো যন্ত্রপাতির সাহায্যে এই কৃষি প্রচলিত ছিল। তাহলে এই যে দুটো, তাহলে কি প্রথাগত কৃষি দুটো ভাগ, একটা স্থানান্তর কৃষি, একটা স্থায়ী কৃষি। তাহলে স্থায়ী কৃষি কি, তাহলে পুরনো যন্ত্রপাতির মাধ্যমে চাষবাস করা হতো এবং তার উৎপাদন ক্ষমতা কিন্তু তত বেশি হতো না, যেহেতু প্রয়োজনের তুলনায় যতটা প্রয়োজন রয়েছে ততটা উৎপাদিত হতো। এবার দেখো, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের অনুন্নত এলাকায় ও জনজাতি গোষ্ঠীর মধ্যে স্থানান্তর বা স্থায়ী জীবনধারণ কৃষির প্রচলন আছে। যেগুলো অনুন্নত এলাকা, সে সমস্ত এলাকাতে এই ধরনের কৃষিকাজ আজও প্রচলিত রয়েছে। তবে ভারতবর্ষে 1960-এর দশকের পর থেকে, অর্থাৎ সবুজ বিপ্লবের যখন সূচনা হয়, তখন থেকে ভারতীয় কৃষিতে যন্ত্রপাতি ব্যবহার কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পায়। তাহলে এই দুই প্রকার কৃষি অর্থাৎ স্থানান্তর কৃষি এবং স্থায়ী কৃষিতে লাঙ্গল, কোদাল, খুরপি, কাস্তে, সেঁউতি প্রভৃতি প্রাচীন কৃষি সরঞ্জাম ব্যবহার করা হতো। স্বভাবতই কৃষির উৎপাদন কম, কিন্তু অধিক শ্রমের প্রয়োজন হয়। আর এই কৃষি ব্যবস্থায় উৎপাদনের পরিমাণ কিন্তু কি হয়, খুব কম হয় এবং প্রচুর প্রচুর শ্রমের ব্যবহার হয়। যন্ত্রপাতি ব্যবহার কম হয়, তার জন্য শ্রমের ব্যবহার বেশি। তারপর হচ্ছে তোমার 2 নম্বর আধুনিক কৃষি। তাহলে এই যে প্রথাগত কৃষি, তাহলে আমরা কৃষিকে কটা ভাগে ভাগ করলাম, একটা হলো প্রথাগত কৃষি, এর কটা ভাগ, এর আবার দুটা ভাগ। একটা হলো কি, একটা হলো স্থানান্তর
আর একটা হলো কি, আর একটা হলো স্থায়ী। 2 নম্বর আধুনিক কৃষি অর্থাৎ মডার্ন এগ্রিকালচার। আধুনিক কৃষি, আধুনিক কৃষি বুঝতেই পারছো যে আধুনিক কৃষি প্রণালীর বিশেষীকরণ ঘটেছে শিল্প বিপ্লবের সময় থেকে। নতুন নতুন কৃষি যন্ত্রপাতির আবিষ্কার ঘটেছে। এবার যখন থেকে বিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লবের সূচনা হয়, শিল্প বিপ্লবের সূচনার পর থেকে মানে শিল্পে বিভিন্ন ধরনের উন্নত মানের যন্ত্রপাতি উৎপাদিত হয় এবং সেই যন্ত্রপাতি মধ্যে কৃষি যন্ত্রপাতিও অন্যতম। তো এই কৃষি যন্ত্রপাতিগুলো উৎপাদিত হওয়ার ফলে সেগুলো মানে কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং শ্রমের যে ব্যবহার, শ্রমের ব্যবহারটা অনেকাংশে কমে গেছে। তাহলে দেখো আধুনিক কৃষি প্রণালীগুলি হলো নিবিড় বা প্রগাঢ় কৃষি, ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, মিশ্র কৃষি, বাজার বাগান কৃষি বা উদ্যান পালন। এগুলো হচ্ছে তোমার আধুনিক কৃষির অন্তর্গত। এবার জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ। জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ। এটার কথা কি, মানে জীবিকা সত্তাভিত্তিক কৃষিকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত করা হয়েছে। এই জীবিকা সত্তাভিত্তিক কৃষি এটা হচ্ছে প্রথাগত কৃষির অন্তর্গত। তো এই প্রথাগত কৃষির মূল লক্ষ্য কি ছিল? নিজেদের চাহিদা, খাদ্যের চাহিদা, সেই চাহিদাকে মেটানো। কিন্তু যখন এই আধুনিক কৃষিতে যখন কি হলো, উন্নত প্রযুক্তি ব্যবহার হলো, তখন এই যে উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে শুধুমাত্র জীবিকা সত্তাভিত্তিক কৃষির উপর নির্ভর না করে সেখানে এই সমস্ত আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সেখানে উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেল। অর্থাৎ অনেক উদ্বৃত্ত তৈরি হলো, উদ্বৃত্ত উৎপাদন হলো। অর্থাৎ যতটা আমাদের প্রয়োজন রয়েছে তার থেকে বেশি উৎপাদন হলো। তখন এই যে অতিরিক্ত আমাদের যে চাহিদা মেটানোর পর যে উদ্বৃত্তটা বেঁচে থাকে, সেই উদ্বৃত্তটাকে বিদেশের বাজারে বা দেশীয় অভ্যন্তরীণ বাজারে কি হয়, বিক্রি করা হয়। অর্থাৎ সেখান থেকে আমরা কি করে মুনাফা অর্জন করতে থাকি। এইভাবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়। কিসের দৌলতে? এই যে উন্নত প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি, তারপরে তোমার রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে। অর্থাৎ সবুজ বিপ্লবে যখন সূচনা ঘটে তার পরবর্তীতে। এবার দেখো কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপে প্রযুক্তির ব্যবহার। তাহলে কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপে প্রযুক্তির ব্যবহার বলতে এখানে কি বোঝানো হয়েছে? কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপে প্রযুক্তির ব্যবহার। অর্থাৎ কৃষিকাজটি কতগুলো পর্যায়ে, কতগুলো ধাপে সম্পন্ন হয়। যেমন প্রথম হচ্ছে কি, জমি প্রস্তুতিকরণ। 1 নম্বর জমি প্রস্তুতিকরণ। তাহলে দেখো এই জমি প্রস্তুতিকরণের জন্য জমিতে চাষাবাদ করতে হয়, লাঙল দিতে হয়। তো এর জন্য কি হচ্ছে, ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার এর মাধ্যমে জমি চাষবাস করা হচ্ছে। তাহলে জমির বিস্তৃত অনুযায়ী, মানে জমির আয়তন অনুযায়ী যে জমির আয়তন যত বেশি সেই জমিতে তত বড় ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তাহলে জমির আয়তনের উপর এই উন্নত প্রযুক্তির ব্যবহার কিন্তু অনেকাংশে নির্ভর করছে। যেমন কি
ট্রাক্টরের পিছনে অনেক ধরনের যন্ত্রাংশ লাগানোর ব্যবস্থা থাকে। এসব যন্ত্রাংশের দ্বারা লাঙল চালানোর মতো করে মাটিকে টুকরো টুকরো করা হয়, আগাছা পরিষ্কার করা হয়, তারপর বীজ লাগানোর সুবিধা অনুযায়ী গর্ত বা সারি তৈরি করা হয়। তাহলে এই যে ট্রাক্টরের পিছনে অনেক ধরনের যন্ত্রপাতি লাগানো যায়, যেটাতে কোনো যন্ত্রপাতি রয়েছে যে সেটাকে চাষ করবে, আবার কোনো যন্ত্র রয়েছে সেটাকে মানে সমতল, তার মধ্যে সমতা বজায় রাখবে, মানে সমতল করে তুলবে, তারপরে খাঁজ খাঁজ করে আবার একটা সারির মতো তৈরি করবে। এরকম বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় কিসের জন্য? জমি প্রস্তুতিকরণের জন্য। তারপরে বীজ বোনা ও চারা গাছ রোপণ। 2 নম্বর, বীজ বোনা ও চারা গাছ রোপণ। তাহলে দেখো, এই কাজে অনেকগুলি যন্ত্রের দরকার হয়। যেমন জমিতে বীজ ছড়ানোর জন্য ব্রডকাস্ট, মানে জমিতে যে বীজ ছড়িয়ে দেওয়া হবে তার জন্য ব্রডকাস্ট যন্ত্র প্রয়োজন হয়। তারপরে সিডার, এয়ার সিডার, গর্ত তৈরি করে বীজকে নির্দিষ্ট গর্তে ফেলার জন্য সিড ড্রিল। এবার অনেকগুলো চারা গাছকে বা বীজকে মানে পোতার জন্য মাটিতে সেটাকে এক ধরনের যন্ত্র পাওয়া যায়, যেটা গর্ত করে এবং সেই চারা গাছটাকে বা বীজকে পুঁতে দেয়। সিড ড্রিল, তারপর প্রিসিশন ড্রিল প্রভৃতি। ধানের চারাকে রোপণ করা হয় ট্রান্সপ্লান্টার। এবার ধানে কি প্রথমত ধানের চারা গাছ তৈরি করা হয়, সেই চারা গাছটাকে আবার তুলে নিয়ে গিয়ে আবার লাগানো হয়, তো সেটা ট্রান্সপ্লান্টারের মাধ্যমে লাগানো হয়। তারপরে 3 নম্বর, সার ও কীটনাশক প্রয়োগ। 3 নম্বর, সার ও কীটনাশক প্রয়োগ। এবার সার প্রয়োগের জন্য যখন অনেক বিস্তৃত জমি, অনেক জমি আয়তন অনেক বেশি, সেখানে হাতে করে ম্যানুয়ালি সার প্রয়োগ করা খুব কষ্টসাধ্য হয়, তখন সেখানে যন্ত্রের মাধ্যমে সার প্রয়োগ করা হয় এবং কীটনাশক ছড়ানো হয়। যেমন তরল বস্তু দেওয়া হয় স্প্রে মেশিন দিয়ে, এছাড়া ব্যবহার করা হয় টেরাগেটর, তারপরে স্লারি স্প্রেডার, অ্যাগিটেটর প্রভৃতি। খুব বড় জোতগুলিতে বীজ ও সার বোনার কাজে অনেক সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়। তারপর রয়েছে সেচ কাজ। 4 নম্বর, সেচ কাজ। এবার ভূগর্ভস্থ জলকে মাটির উপরে নিয়ে এসে সেখানে গিয়ে জমিতে প্রেরণ করা, এ সমস্ত কাজে কি হয়? বিদ্যুতের প্রয়োজন হয়। গভীর নলকূপ, নদীর জল উত্তোলন, পাম্পিং সেট, তারপরে তোমার এই খাল কেটে যে কি করা হয়, জলসেচের ব্যবস্থা করা হয়, এ সমস্ত কাজে অনেক উন্নত যন্ত্রপাতির প্রয়োজন হয়। তারপরে শস্য ঝাড়াই বাছাই করো। 5 নম্বর, শস্য ছাড়াই বাছাই করো। এবার দেখো, উৎপাদিত শস্যের ওজন, রং, ব্যাস, আকৃতি, ঘনত্ব, স্বাদ অনুযায়ী ছাড়াই বাছাই করার জন্য অনেক ধরনের যন্ত্র আছে। তাহলে উৎপন্ন যে দ্রব্য, সে দ্রব্যের কি অনুযায়ী রং, সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে। যেমন এছাড়া পরিপক্ক, অপরিপক্ক বা খারাপ শস্যকে পৃথক করার যন্ত্র রয়েছে। যন্ত্রগুলি হলো ওয়েট সর্টার, কালার সর্টার, ডায়ামিটার সর্টার প্রভৃতি। তাহলে এই যে তার মানে উৎপাদিত যে শস্য, সেই শস্যের কোয়ালিটি অনুযায়ী সেগুলোকে আলাদা আলাদা করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে। তারপরে শস্য উত্তোলন বা আহরণ। তাহলে শস্য উত্তোলন বা আহরণ, এর পাকা শস্যকে জমি থেকে তোলার জন্য, তাহলে 6 নম্বর, শস্য উত্তোলন। এই পাকা শস্যকে জমি থেকে তোলার জন্য 43 ধরনের প্রযুক্তির ব্যবহার হয়, তাহলে যন্ত্র রয়েছে। শস্য অনুযায়ী প্রতিটি যন্ত্রের ডিজাইন ও কর্ম সম্পাদন প্রক্রিয়া ভিন্ন। শস্য অনুযায়ী বিভিন্ন শস্য উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ফসল খেতে সেই সব যন্ত্র চালনা করে ফসল তোলা হয়। দানা শস্যকে গাছ থেকে পৃথক করা হয় শস্য মাড়াই যন্ত্র ও থ্রেসার মেশিন দিয়ে। এমনকি শস্য আহরণ মাড়াই করা হয় একটি যন্ত্রের সাহায্যে, একে বলা হয় কম্বাইন্ড হারভেস্টার। তারপর রয়েছে খড়ের আদি বাঁধা। ধান, গম, সরষে, তিল ইত্যাদি যে খড় তৈরি হয়, সেই খড়গুলিকে বাঁধার জন্য একটি আটি বা বান্ডিল এবং অন্যত্র সরানোর কাজে যন্ত্রের সাহায্য করা হয়। এসব কাজে 10 ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন বেল মুভার, বেল র্যাপার,
বেল পার, বিগ বেলার, হে র্যাক, হে টেডার, মোয়ার প্রভৃতি। তাহলে খড়ের আঁটে বাঁধা, 7 নম্বর খড়ের আঁটে বাঁধা। তারপরে 9 নম্বর কি, পাত্রে শস্যে বন্দি করা। 8 নম্বর পাত্রে শস্য বন্দি করা। এবার কি করা হয়, অনেক ধরনের যন্ত্র আছে যার দ্বারা বাছাই ও শস্যকে বিভিন্ন পাত্রে, যেমন ধরো কি কোনো কার্টুনে বা কোনো তোমার বস্তার মধ্যে ই করার জন্য অনেক যন্ত্র রয়েছে। এবং ভরা পাত্রকে ট্রাকে বা লরিতে তোলা হয় 3 ধরনের বোঝাইকারী যন্ত্রের সাহায্যে, যেমন ব্যাকহো লোডার, ফ্রন্ট এন্ড লোডার, তারপরে স্কিড স্টিয়ার লোডার। এগুলোর মাধ্যমে কি করা হয়, এই যে পাত্রীকরণ করা হলো সেই উৎপাদিত শস্যগুলোকে, সেই শস্যগুলোকে লরিতে বোঝানোর জন্য এই সমস্ত যন্ত্রগুলি ব্যবহার করা হয়। তারপরে 9 নম্বর দুধ নিষ্কাশন। তাহলে এটা কি, দুধ নিষ্কাশনটা মিশ্র কৃষি ব্যবস্থায় হয়। মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালন হয়। তো দুধ নিষ্কাশনের জন্য এবং সেই দুধকে ট্যাঙ্কে ভরা হয় যন্ত্রের সাহায্যে। এই জন্য এই যে গরুর দুধকে দহন করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহৃত হয়, এবং সেটাকে লোড করে আবার অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহৃত হয়। এই জন্য এটাকে বলা হয় মিল্কিং মেশিন, মিল্কিং পাইপলাইন, বড় ট্যাঙ্ক ব্যবহার করা হয়। তারপর কৃত্রিম উপায়ে প্রজনন। 10 নম্বর কৃত্রিম উপায়ে প্রজনন। তো কৃত্রিম উপায়ে প্রজননটা কি, এখানে বলা হয়েছে যে বর্তমানে কৃত্রিম উপায়ে কম সময়ে মাছ, হাঁস, মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়। এই কাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই যে বর্তমানে মাছ এবং হাঁস মুরগির ডিম খুব দ্রুত, মানে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। তারপরে পতঙ্গ প্রতিপালন। রেশম কীট ও মদ ও মৌমাছিকে বিশেষভাবে তৈরি ঘর ও কুঠুরিতে রেখে পালন করা হয়। এতে রেশম ও মধু বেশি পরিমাণে পাওয়া যায়। তারপর রয়েছে দূর সংযোগ। আধুনিক ফার্মগুলির কম্পিউটার উপগ্রহ চিত্রে, অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র তোমরা পড়েছো, সেই মানচিত্র স্যাটেলাইট ইমেজের মাধ্যমে মাটির ভৌত রাসায়নিক ধর্মীয় উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে শস্যের রোগ নির্ণয়, পতঙ্গ আক্রান্ত স্থান, উদ্ভিদের দুর্বল বৃদ্ধি ইত্যাদি নানা অবস্থা নির্ণয় করা হয় জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সাহায্যে দেখানো হয় যে কোথায় কি ধরনের পতঙ্গ রয়েছে, কোথায় কি ধরনের আক্রান্ত, কোন ধরনের কীট দ্বারা আক্রান্ত রয়েছে সে সম্পর্কে জানা। তারপর মাটির গুণাগুণ পরীক্ষা করা। আধুনিক কৃষি ব্যবস্থায় স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে প্রথমে মাটির ভৌত এবং রাসায়নিক ধর্ম পরীক্ষা করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, এবং মাটির গুণাগুণ বিচার করে তবেই সেখানে কৃষিকাজ সম্প্রসারিত হয়। এবার কৃষিতে যান্ত্রিকরণের প্রভাব। এই যে কৃষিতে, তাহলে এগুলো পয়েন্ট হয়ে গেল। এবার কৃষিতে যান্ত্রিকরণের প্রভাব। দেখো, এই কৃষিতে যন্ত্রের ব্যবহারে কিছু সুফল রয়েছে, আবার কিছু কুফল রয়েছে। সুফলগুলো কি, ফলনের হার এবং পরিমাণ দুই বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখো কৃষকের আয় বেড়েছে, বন্ধা জমি অর্থাৎ অনুর্বর জমি, অনাবাদী জমিগুলো চাষযোগ্য জমিতে রূপান্তরিত হয়েছে। তারপরে শস্য উৎপাদন প্রণালীতে পরিবর্তন এসেছে, অর্থাৎ শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তার ফলে জমির উর্বরতা বজায় থাকছে। তারপরে কি, স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। যন্ত্রের মধ্যে সেন্সার লাগিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা ও শস্যের রোগ নির্ণয় করে সেই মতো প্রতিকারের ব্যবস্থা করা হয়। এবার উন্নত প্রযুক্তি এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাটির গুণাগুণ পরীক্ষা করা হচ্ছে।
এবং গুণাগুণ পরীক্ষার পরে সেই মাটিতে কি ধরনের শস্য চাষ করা হবে সেই সম্পর্কে জানা যাচ্ছে, এবং সেই ধরনের এবং তার সেই মাটিতে কিসের স্বল্পতা রয়েছে সেই জিনিস প্রদান করা হচ্ছে, তখন সেখানে তার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যান্ত্রিকরণের জন্য ব্যাপক অগ্রগতির পরোক্ষভাবে নগরায়ন ও শিল্প অর্থনীতির বিকাশ ঘটেছে। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ক্রমশ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। তার ফলে মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং মানুষের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এবার কুফল, এবার যারা এর যেমন সুফল রয়েছে তেমন আবার কিছু কুফলও রয়েছে। ধরো যে সমস্ত অদক্ষ শ্রমিক যারা এই উন্নত যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হবে, মানে কৃষি জ্ঞান, কৃষিবিদ্যা যাদের মধ্যে নেই, তারা কিন্তু অদক্ষ, তারা কিন্তু কর্ম হারিয়েছে। পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে, যত কৃষিতে আধুনিকীকরণ হয়েছে, যত যন্ত্রের ব্যবহার হচ্ছে, তত পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। তারপরে বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে প্রভৃতি। দেশি জাতের বীজের জায়গা ক্রমশ দখল করেছে উচ্চ ফলনশীল সংকরজাতীয় বীজ। উৎপাদিত দ্রব্য স্বাদে উপকারিতায় বেশি জাতের বীজের উৎপাদিত দ্রব্যের সমকক্ষ হতে পারছে না। এবার হাই ইল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস, অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ যে ব্যবহার করা হচ্ছে, তারপরে উৎপাদন তো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর স্বাদ, টেস্ট এবং শরীরের পক্ষে যে স্বাস্থ্যকর তার সেই দিকটা কিন্তু নেই। মানে যত উচ্চ ফলনশীল বীজ ব্যবহার হচ্ছে তার উৎপাদন ক্ষমতা বেশি হলেও তার ক্ষতিকারক দিক হচ্ছে, তাই সেটা শরীরের জন্য ক্ষতিকারক এবং দেশীয় যে বীজগুলো রয়েছে সেটা মূল্য হারাচ্ছে। তারপরে কি যান্ত্রিকরণের ফলে কৃষিক্ষেত্রের প্রসার বড় বিনাশের কারণ হয়েছে। যান্ত্রিকরণ যখন হচ্ছে, কৃষিতে যখন যন্ত্রের ব্যবহার হচ্ছে, তখন বনভূমিকে কেটে মানুষ কৃষি জমিতে রূপান্তরিত করছে এবং সেখানে কৃষিকাজ করা হচ্ছে। তার ফলে বনভূমি নষ্ট হচ্ছে, অর্থাৎ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষিতে যান্ত্রিকরণ অতি যান্ত্রিকরণের জন্য দ্রুত মাটি ক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার যান্ত্রিকরণের ফলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাহলে এটাই হলো আজকে কৃষিতে পরবর্তী উত্তরণ। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলো সমাধান করে দেবো। থ্যাংক ইউ।